বিএনপি সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন, 1300-র বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণে কমিটি, অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাইয়ে জোর। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ, কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো হামে টিকাদান, বিভিন্ন জেলায় বেড়েই চলেছে আক্রান্ত, সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ। জ্বালানি সংকটে ব্যস্ত ঢাকা সড়কে কমেছে যানবাহন চলাচল, পাম্পে পাম্পে গ্রাহকের সীমাহীন অপেক্ষায় দুর্ভোগ, তেল না পেয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 483 কোটি 43 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাই জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরনো প্রকল্প দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়। মোট 19টি প্রকল্প উপস্থাপন হলেও 8টি পর্যালোচনা করেই শেষ হয় সভা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, আগের সরকারের সময়ে নেয়া 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয় এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমরা যাতে বাস্তবায়নের হার বৃদ্ধি করতে পারি এবং গুণগত মান বাড়লেই কিন্তু জাতীয় প্রবৃদ্ধির হার বাড়বে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এটা। এগুলো বারবার এগুলো ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে এই বিবেচনায় কিছু কিছু ডেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের কিছু করার নেই। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্প শেষ করে নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে নতুন প্রকল্প হাতে নেবে সরকার। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প অপ্রয়োজনীয় প্রকল্প আছে এগুলো বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। আলোচনায় থাকলেও বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি পদ্মা ব্যারাজ প্রকল্পের বিষয়টি। নতুনভাবে গ্রহণ করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়াতে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও। এই বৈঠক নিয়ে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন ভারতীয় হাইকমিশনার। সোমবার সকালের এই বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সম্পর্কটা ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক আরও জোরদারে আগ্রহী দুপক্ষই। কিভাবে আগামীতে বাংলাদেশ ইউ রিলেশনস এগিয়ে নেওয়া যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনার ট্রেড ইনভেস্টমেন্ট ভলিউম বাড়ানো যায়,
ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানায় ইইউ। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দিনের এই সফরকে জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের টেকসই সম্পর্ক তৈরির সূচনা হিসাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভিসা চালু, জ্বালানি সহযোগিতা ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় জোর দেবে ঢাকা। অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা ইস্যুতে জোর দিতে পারে দিল্লি। শাতিলা শারমিনের রিপোর্ট। 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ। প্রায় 2 দশক পর সরকারে বিএনপি। অন্তর্বর্তী সময়ে জমে যাওয়া সম্পর্কের বরফ গলে ঢাকা দিল্লি হাঁটতে চাইছে উষ্ণ আন্তরিক পথে। এই বাস্তবতায় মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 7 এপ্রিল সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনো বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। ভারত একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করছিল বা দলের যারা ঘরানা তাদের সাথে সম্পর্ক করছিল, ঘরানার বাইরে যারা ছিল তাদের কোনো গুরুত্বই দিচ্ছিল না। সে জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা আমি মনে করি দিল্লি সরকার চেষ্টা করবে। বাংলাদেশ হয়তো আরও বেশি ডিজেল আমদানি করার জন্য ভারত হয়তো অনুরোধ করতে পারে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে। কয়েক মাস সময় হাতে আছে, খুব ইন্টেন্সলি আমাদের নেগোসিয়েশনের দিকে যেতে হবে। এটা নবায়নের দীর্ঘমেয়াদী টেকসই একটা সমাধান করা সম্ভব, সেইভাবে আমরা এগিয়ে যাওয়া উচিত। অন্যদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেবে না। এই নিরাপত্তাটা যদি ভারত পায় তাহলে আমার ধারণা তাদের দিক থেকে যে সন্দেহটা আছে বা আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা থাকবে। নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সাধুবাদ জানিয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন কথা জানিয়েছেন। আগামী জুনে সংস্থাটির মহাসচিব বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি। বাংলাদেশে যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী গণমানুষ নেতা জনাব তারেক রহমানকে প্রতিটি দেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং আমাদের এই সরকারের সাথে একসাথে কাজ করার জন্য, সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। জুলাই মাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জেনেভাতে একটা প্রোগ্রাম হবে। সেই ইভেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট 12 মে। কমিশন সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, 50টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে 36টি, জামাত জোট 13টি ও স্বতন্ত্ররা পাবে 1টি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জানান, এই ভোটেও ইভিএম ব্যবহার করা হবে না। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ, ভোটের দায়িত্ব পালনরত অবস্থায় আহত নিহতদের ক্ষতিপূরণের নীতিমালা, নির্বাচনের আগে পরে দায়ের হওয়া মামলা সহ 5 বিষয়ে ইসির 11তম সভা। ইভিএম এর বিষয়ে 3টা জায়গা থেকে সোমবার নির্বাচন ভবনে 3 ঘন্টার বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনে ভোট হবে 12 মে। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে তফসিল 8 এপ্রিল আর ভোট হবে 12 মে। বিএনপি জোট হচ্ছে 36টা,
13টা হচ্ছে বোধহয় জামাতের এটা, আর একটা স্বতন্ত্র একটা। স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার হচ্ছে না, ব্যালট পেপারেই হবে ভোট। ইভিএম নিয়ে আমি ব্যবহারের ব্যাপারে আমি বলেছি যে জাতীয় নির্বাচনে এটা ব্যবহার হয়নি, এবং স্থানীয় সরকার আসনে নিয়ে আমাদের এখনো পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত না। যে জিনিসের প্রতি সবার অনাস্থা, সেটা নিয়ে কেন আমরা চর্চা করি। 9 এপ্রিল শেরপুর 3 ও বগুড়া 6 আসনে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে বলেও জানান ইসি সচিব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সংসদে জ্বালানি ও হাম ইস্যুতে কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলেছেন জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক করা হলেও যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি যোগ দেন কবি সাহিত্যিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। সংসদে অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সচেষ্ট হতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একের পর এক বিভিন্ন অধ্যাদেশকে বাতিলের মাধ্যমে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক করেছে একটি পক্ষ। হুঁশিয়ারি দেন যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নের। প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফেসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করবো, আদায় করে ছাড়বো। সভায় জ্বালানি তেলের সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন বক্তারা। তুমি একবার জনগণের ধান খেয়েছো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ গুম প্রতিরোধ, দুদক ও মানবাধিকার কমিশন সহ বেশ কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে টিআইবি। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে খেলা চলছে, যা আত্মঘাতী। সরকারের সময় যে বিচার বিভাগ, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বেশ কিছু অধ্যাদেশ সংসদের চলতি অধিবেশনে অনুমোদন দেওয়া হচ্ছে না। এর কঠোর সমালোচনা করে সোমবার সংবাদ সম্মেলন করেছে টিআইবি। আমরা একটু উল্লেখ করব, যার মধ্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারপতি নিয়োগ সহ 3টি অধ্যাদেশ রহিতের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাধা তৈরি করা হচ্ছে। গুম প্রতিরোধ কমিশন নিয়ে সরকারের চিন্তাও অগ্রহণযোগ্য। বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচার বিভাগ দলীয়করণ হলে, বিচার বিভাগের দলীয় প্রয়োগের ফলে যে অনাচার হয়, যে অবিচার হয়, তার শিকার কিন্তু আমাদের সংসদের যারা উপস্থিত তারা প্রতিটি সদস্য, প্রতিটি সম্মানিত সদস্য সেই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকফ হন। অনেকে ব্যক্তিগতভাবে তার ভুক্তভোগী। কাজে এই বিষয়টি আমাদের নতুন করে বলার প্রয়োজন হচ্ছে, এটি দুঃখজনক। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিজেদের অনুমোদন, পূর্ণ অনুমোদন লাগার সুযোগ সৃষ্টি করার জন্য এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে, যেটাকে আমরা ধিক্কার জানাই এবং অগ্রগণযোগ্য মনে করি। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে খেলা চলছে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, এসবই আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল। বিচারক নিয়োগের বিধায় বিষয়টি আবার পুরনো ধারায় ফিরে যাবে, যা সরকার প্রধান বা সরকারের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক বিবেচনার অনুযায়ী হবে, সেই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা এক পা অগ্রসর হয়ে আবার 2 পা পেছনে হাঁটার একটা অবস্থার মধ্যে চলে গেছি। জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় টিআইবি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেওয়া হলো জরুরি টিকা। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে সংক্রমণ। এদিকে হাম ছাড়াও কাছাকাছি ধরনের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছে অনেক শিশু। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে।
দেশে হামের সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৭,০০০ আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এর মধ্যে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে নবজাতক থেকে ৬ মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের হাম শনাক্ত হয়নি। ৫ মাস ১৭ দিন। এটা প্রথমে অবস্থায় আমরা ভাবছিলাম হাম, কিন্তু এটা হাম না, এটা হচ্ছে বলছি স্ক্যাবিজ হয়েছে। পুরো শরীর বইরা গেছে গা। পরে ডাক্তাররা দেখছে, দেখার পরে চিকিৎসা করছে আর বলছে যে আমরা এই সন্দেহ করে আমরা ভর্তি দিছি। ডায়রিয়ার জন্য এই হসপিটালে নিয়ে আসি। তো ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি, সর্দি এগুলোর সিমটম ছিল। পরে দেখলাম যে আস্তে আস্তে ওর পেটের এদিক দিয়ে বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন নবজাতকদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে আছে অন্যান্য ভাইরাসের সংক্রমণও। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো, যেটাকে বলে রুবেলা, ওইটাতেও কিন্তু হচ্ছে। কিন্তু ওই যে আমি ক্লাসিক যেই সাইন সিমটম বললাম, ফিভার উইথ র্যাশ অ্যান্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক, এই তিনটার সঙ্গে কিন্তু অন্যগুলি নাই। স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের টিকা কর্মসূচিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে লম্বা লাইন। এদিকে রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দেশের নেই সিলেটেও আসলে উদ্বেগজনক হারে হামের যে সংক্রমণটি সেটি কিন্তু বেড়েই চলেছে। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে সকালে কিন্তু সিলেট উসমানী মেডিকেল কলেজের যে এনআইসিইউ যে ইউনিটটি ছিল, সেই ইউনিটে একটা বাচ্চার মৃত্যু হয়েছে। আমরা সেটি সর্বশেষ যে খবরটি আমরা পেয়েছি, এবং বিশেষ করে এখানকার যিনি ডাক্তার রয়েছিলেন এবং হাসপাতালের যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রশিদ মনির, উনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে গেল 2 দিন আগেই হাম এবং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে এই শিশুটি হাসপাতালে ভর্তি হয়ে পরে তাকে আইসিইউতেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সবশেষ আজকে দুপুরেই কিন্তু শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু গত 24 ঘন্টায় নতুন করে আসলে 6 জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে ল্যাবরেটরির পরীক্ষায়, এবং একই সময়ে সন্দেহজনকভাবে 44 জন রোগী কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। আর আমরা এই মুহূর্তে আছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে, এবং এখানকার বিশেষ যে আইসোলেশন যে ইউনিটটি, এই ইউনিটটিতে এই মুহূর্তে এখানে প্রায় 19 জন ভর্তি আছেন সন্দেহজনক। এবং এই পর্যন্ত সিলেট বিভাগে মোট সংখ্যা যদি বলি, প্রায় 37 জন রোগীর শরীরে হাম নিশ্চিতের খবরটি আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে এই হাসপাতালটিতেই কিন্তু আসলে প্রথমে 20 শয্যা 26 তারিখের পর থেকেই আসলে এটাকে ডেডিকেটেড ইউনিট হিসেবে এখানে বলা হয়। এবং যেমনটি বলছিলাম, প্রথমে 20 শয্যা এবং পরবর্তীতে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে সেটা প্রায় 100 শয্যায় উন্নীত করা হয়। 100 শয্যায় উন্নীত করা হয় এই ওয়ার্ডটিতে। এবং এখন এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে এনআইসিইউ যে শয্যাগুলো রয়েছে, সেখানে প্রথম দিকে 5টি করা হয়, ব্যবস্থা করা হয়, পরবর্তীতে 10টি শয্যা উন্নীত করা হয়। এবং এই পর্যন্ত শহীদ শামসুদ্দিন হাসপাতালে 56 জন ভর্তি আছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এখানকার যিনি আবাসিক মেডিকেল কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলছিলাম। তো সব মিলিয়ে যদি সিলেট বিভাগের কথা বলা যায়, আসলে উদ্বেগজনক হারেই কিন্তু হামের সংক্রমণটা বাড়ছে, এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন পেশেন্ট এখানে ভর্তি হচ্ছে। তো এই ছিল সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের একদম সর্বশেষ খবরাখবর আমার কাছ থেকে। হামের প্রাদুর্ভাবের খবর জানছিলাম সিলেট থেকে। অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের কারণ বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন।
রাজধানী গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনারে মন্তব্য করেন তিনি। নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথাও জানান তিনি। এছাড়াও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন ডক্টর জাহিদ। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের। কারণ 49 দিনে মেজেলস হয় নাই। সামনে অ্যাসপিরেশন নিয়ে মানুষ কিন্তু 12ই ফেব্রুয়ারিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, কাজেই সেটাকে যথাযথভাবে পালন করার ব্যাপারে হুইপিংটার দরকার আছে। হাম ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে স্কুল বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সবশেষ আলোচনার ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের দিকে যাবে না বলে জানান প্রতিমন্ত্রী বাবি হাজ্জাজ। দুপুরে প্রাথমিক শিক্ষার ও বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমে তিনি একথা বলেন। এনার্জি ক্রাইসিসের জন্য কি হতে পারে বা কি হওয়া উচিত, এটা শুধু আমার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না, এটা আসবে আপনার ক্যাবিনেট থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত আসবে, ক্যাবিনেট থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং সেখানে আমি আপনাদেরকে এখন জানাতে পারি যে অনলাইন বড়ভাবে সেখানে আমরা চিন্তা করছি, মানে প্রাথমিক শিক্ষাঙ্গনেও যেন হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টেটিভ মেজার্স কী কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে। সময় সংবাদে আরও থাকছে। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর এলাকায় জলাবদ্ধতা, পানির নিচে 7,000 হেক্টর জমি, কাঁচা পাকা ধান, বাঁধ ভেঙে তলিয়ে গেছে আরও 500 হেক্টর। নগরবাসীর কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্যে হয়ে ঘুরছেন পাম্প থেকে এ পাম্পে। এদিকে যানবাহনের চাপ কম থাকায় বদলে গেছে রাজধানীর চিত্র। ব্যস্ত ঢাকা সড়কে কমেছে যান চলাচল। পাম্পের সামনে মোটরসাইকেল আর প্রাইভেট কারের এই দীর্ঘ সারি এখন রাজধানীর নিত্যকার চিত্র। তীব্র গরমের রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোনো ক্ষেত্রে এই অপেক্ষার সময় হচ্ছে আরো দীর্ঘ। এরপরও মিলছে না পর্যাপ্ত তেল, তাই ক্ষুব্ধ চালকরা। আমি তো রাইড শেয়ার করি, আমার একদিন চলে আর কি, পরের দিন আবার লাইন ধরতে হয়, 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়। ভোর 5টার থেকে এখানে বসে আছি, লাইনে দাঁড়ায় আছি। 600 টাকা 5 লিটার পর্যন্ত দেয়, এর বেশি তো দিচ্ছে না। রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশনে আবার মজুতের গাড়ি না আসায় বন্ধ জ্বালানি সরবরাহ। এই রোদে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কষ্টের পর এই 4 লিটার তেল পেলাম। আমাদের তো সময়ের দাম আছে, এই দামটা তো আর সরকার দিতে পারতেছে না। লাইনে আছে 2.5 ঘন্টা, এখন বলতেছে পাম্পে তেল নাই। প্রতিদিনই তেল দিতেছি, প্রতিদিন এমন চাপ, ঠিক আছে। তবে এমন অবস্থায় তিলোত্তমা ঢাকার রাস্তাঘাটে মিলছে স্বস্তি। মোটরসাইকেল আর প্রাইভেট কারের চাপ কম থাকায় নিত্যদিনের যানজট থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। ছুটির দিনের মতোই সাপ্তাহিক কর্মদিবসেও কম সময়ে অনেকেই পৌঁছাতে পারছেন গন্তব্যে। যানজট খুব একটা নেই, মোটামুটি চলে, ভালোই আছে, কোনো সমস্যা হয়নি। আগের চেয়ে একটু কম, আগে আরো বেশি ভিড় থাকতো, এখন মোটামুটি কম আছে, যার কারণে এখন মানুষ তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারতেছে। এখন আগের তুলনায় রাস্তাঘাটে যানজট কম দেখা যাচ্ছে। পেট্রোল পাম্পের ভিড়ের কারণে রাস্তা এখন খুবই ক্লিয়ার, যে জায়গায় আধা ঘন্টা লাগতে যায় এখন 10 মিনিট 15 মিনিটে যাওয়া যায়। রাজধানীর রাস্তায় চলাচল এমনই স্বস্তিদায়ক হোক, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর এবং চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি প্রথমে যাব রাজধানীতে ওমরের কাছে। আমি এখন আছি পরিবাগের মেঘনা তেল পাম্পে। সেখানে সকাল থেকে দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি, এখনও সেখানে সে লাইনের কোনো ব্যতিক্রম হয়নি। এখনও দীর্ঘ লাইন ধরে মানুষ তেলের জন্য অপেক্ষা করছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, যারা তেল সংগ্রহ করতে এসেছেন তারা বলছেন যে তারা 1.5 থেকে 2 ঘন্টা করে কমপক্ষে তারা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। সে লাইনটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। এখান থেকে পরিবাগ থেকে তেল সংগ্রহের লাইন শাহবাগ ক্রস করে আজিজ সুপার মার্কেট পর্যন্ত পার হয়ে গিয়েছে। তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।
পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে চাপ দিন দিন আসলে বাড়ছে। শুরুর দিকে যে চাপটা ছিল সে চাপটা আসলে এখন পর্যন্ত কোনো কমার কোনো লক্ষণ তারা দেখছে না এবং এখনও সে চাপটা বেড়ে যাচ্ছে। চাপ বাড়ার কারণ হিসেবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা এখানে তেল সংগ্রহ করতে এসেছেন এবং পাম্পের যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঢাকায় বেশ কয়েকটা তেল পাম্প অলরেডি বন্ধ হয়ে গিয়েছে তেল সরবরাহ সংকটের কারণে। সে কারণে সেখানকার যারা তেল সংগ্রহকারী ছিলেন তারা এই যে পাম্পগুলো খোলা আছে সেই পাম্পগুলোতে ভিড় করছেন, যার ফলে অল্প সংখ্যক পাম্পে সেই ভিড়টা আরও কেবলই বেড়েই যাচ্ছে এবং এতে করে পাম্পগুলোতে নানান রকমের জটিলতা তৈরি হয়েছে। কেউ উল্টো পথে এসে তেল সংগ্রহ করার চেষ্টা করছেন, কেউ নানান পরিচয় দিচ্ছেন ঊর্ধ্বতন বিভিন্ন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে তারা নানানভাবে তারা সেটা তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। সেইভাবে এই জন্য তারা নানানভাবে এইখানে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে এবং এই ধরনের সিচুয়েশন তারা হ্যান্ডেল করার জন্য নানানভাবে চেষ্টা করে যাচ্ছেন। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি চলে যাচ্ছি সেখানেই। তেলের সংকট কিন্তু কোনোভাবেই কাটছে না। আমরা এখন আছি যে পেট্রোল পাম্পটিতে আছি, এখানে আমরা দেখছি সেই দীর্ঘ সারি এবং আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সেই একইভাবে কিন্তু অকটেন কিংবা ডিজেল সংগ্রহ করার জন্য এইভাবে দীর্ঘ সারি কিন্তু দেখে আসছি এবং এক্ষেত্রে আপনারা দেখছেন মোটরসাইকেলের আসলে অকটেন সংগ্রহ করার জন্য কিন্তু এই লাইনটি কিন্তু অনেক দূর চলে গেছে। এছাড়া যারা ব্যক্তিগত গাড়ি রয়েছে যাদের, তারাও কিন্তু আমরা দেখছি দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সেক্ষেত্রে তেলের যে সংকট রয়েছে পেট্রোল পাম্পগুলোতে সেই সংকট কিন্তু এখনো কাটেনি। আমরা আছি চট্টগ্রামের কিউসি ট্রেডিং লিমিটেড পেট্রোল পাম্পটিতে এবং এই পেট্রোল পাম্পের উপরে কিন্তু আসলে অনেক চাপ রয়েছে সকাল থেকে শুরু করে এবং আমরা তাদের সাথেও কথা বলেছিলাম। এই পেট্রোল পাম্পে যারা দায়িত্বে রয়েছে তারা বলেছে আজকে তারা 22,500 লিটার অকটেন পেয়েছে এবং 4,500 লিটার ডিজেল পেয়েছে। তাদের যে চাহিদা রয়েছে তার থেকে তারা ডিপোগুলোর থেকে অনেক কম পেয়েছে, তবে যতটুকু পেয়েছে তাই কিন্তু সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা আসার পরও সেটিই দেখছি। তাদের কাছে যে অকটেন কিংবা ডিজেলগুলো রয়েছে সেগুলোই তারা এখানে যারা গ্রাহকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, অনেকে 4-5 ঘন্টা ধরেও কিন্তু অপেক্ষা করছেন এমনটি আমরা দেখছি। তাদেরকে কিন্তু তারা অকটেন কিংবা ডিজেল দেওয়ার চেষ্টা করছে। তবে কিছুক্ষণ আগে এখানে যে ডিজেল ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং আজকের দিনের তাদের যে সরবরাহ ছিল 4,500 লিটার সেটি কিন্তু শেষ। এই মুহূর্তে যে অকটেন রয়েছে সেই অকটেনই কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং আমরা একটু দেখাতে চাই এই যে গাড়ির দীর্ঘ সারি, এটি কিন্তু এই যে মূল পেট্রোল পাম্প গনি বেকারি এলাকা পেরিয়ে যে রহমতগঞ্জ এবং আন্দরকিল্লা পর্যন্ত কিন্তু চলে গেছে এবং সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই অবস্থা চলতে থাকে পেট্রোল পাম্পগুলোর সামনে এবং নগরীর অনেক পেট্রোল পাম্পে আমরা গেছি, সেখানে তেল শেষ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের যে তেল দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা বন্ধ করে রেখেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর গনি বেকারি এলাকার পেট্রোল পাম্প থেকে এখানকার সর্বশেষ খবর। তেল সংকটের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে, যুক্ত হয়েছিলাম চট্টগ্রামে এবং রাজধানীর পরিবার থেকে। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ সহ 22 জনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। একই সময়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে মশিউর রহমান মামুন জানান 2015 সালের ফেব্রুয়ারি মাসে তাকে অপহরণ করে 6 মাস নির্যাতন চালায় আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। তাকে বন্দুকযুদ্ধে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানান তিনি। শেখ হাসিনা সহ গুমের সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার প্রশাসনের উচ্চতর কর্মকর্তা বৃন্দ যাদের নির্দেশে এই গুম খুনগুলো হতো, আমাকেও তার নির্দেশে গুম খুন করা হয়েছে এবং আমি তাকে সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা করেছি। মামলা করার জন্য আমার উপরে যারা ঐতিহাসিক নির্যাতন করেছে, যারা আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU।
সাগররণী হত্যার বিচারের দাবিতে ডিআরইউ চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে কর্মসূচির কথা জানানো হয়। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, অতীতে বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতারা এই হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই বিএনপি সরকার হত্যার বিচার করবে বলে তারা আশাবাদী। নির্যাতনকারীদেরকে নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু বদনামটা আপনাদেরই হবে। আমি আশা করব গণতান্ত্রিক সরকারের আমলে কোন সাংবাদিক হত্যা, নির্যাতন, হেনস্থা, হামলা, মামলা এগুলো কোনো কিছুরই শিকার হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দায়িত্বে থাকা যে তথ্য মন্ত্রণালয় আছে, দুটি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মহোদয়দের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা এই হত্যার বিচার চাব। কর্মকর্তা কর্মচারীরা সঠিক সময়ে অফিস করছেন কিনা যাচাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ঝটিকা পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকাল 9:10 পর্যন্ত 32% জনবল অফিসে প্রবেশ করেনি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকাল 9টা বাজতেই বন্ধ হয়ে যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ভেতরে ঢোকার প্রত্যেকটি প্রবেশপথ। কর্মকর্তা কর্মচারীদের ভিড় জমে যায় গেটগুলোতে। অনেকেই তখন ঘটনা বুঝে উঠতে পারেননি। একে অন্যের সঙ্গে কথা বলতে বলতে যা জানলেন তাতে চোখ কপালে উঠল। জানতে পারলেন সঠিক সময়ে সবাই অফিসে প্রবেশ করছেন কিনা তা দেখতে সকাল 8:55 মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সশরীরে হাজির হয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেখা গেল বন্ধ গেটের বাইরে প্রকৌশল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলছেন তিনি। আর এরই মধ্যে কয়েকজনকে ভেতরে পাঠিয়ে সংগ্রহ করলেন উপস্থিতির তথ্য। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে অনেকটা আক্ষেপের সুরেই জানালেন, সকাল 9:10 পর্যন্ত অন্তত 32% কর্মকর্তা কর্মচারী অফিসেই প্রবেশ করেননি। আমরা কাউকে না জানিয়ে ঠিক 9:05 আগে এখানে এসে উপস্থিত হয়েছি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত হয়েছে কিনা দেখার জন্য। মাত্র 70% কিছু কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছে এবং 30-32% কর্মকর্তা কর্মচারীরা 9:05 বা 10-এর মধ্যে উপস্থিত হয়নি। যেখানে খোদ প্রধানমন্ত্রী এবং মন্ত্রী প্রতিমন্ত্রী সচিব সহ পদস্থ কর্মকর্তারা 9টা-4টা অফিসের সময় অক্ষরে অক্ষরে পালন করছেন, সেখানে বিভিন্ন দফতরে কর্মীদের নির্ধারিত সময়ে অফিসে না আসার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তিনি। পুরো বিষয়টা নিয়ে আমাদের মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল আওয়াল সাহেব একটি রিপোর্ট তৈরি করবেন এবং এই রিপোর্টটি কাউকে আতঙ্ক তৈরি করার জন্য না। এই নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 9টার আগে অফিসে যায়, সচিবরা অফিসে যায়, তাহলে আমাদের অধীনস্থ অধিদপ্তরগুলো যারা মাঠ পর্যায়ে ওই সময়টি সঠিকভাবে বাস্তবায়ন করছেন কিনা এটা দেখার জন্যই মূলত আসা। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এভাবে আকস্মিক সফর করবেন বিভিন্ন দফতর অধিদপ্তরে। উপস্থিতির ব্যত্যয় পেলেই নেওয়া হবে ব্যবস্থা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নববর্ষ উপলক্ষে ভারতে সৌজন্যমূলক ইলিশ মাছ পাঠানো হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ইলিশ রফতানির কোনো পরিকল্পনা নেই বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। কাল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়ে চলবে 13 এপ্রিল পর্যন্ত। এই সময়ে জনসাধারণকে জাটকা ধরা, ক্রয়, বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকার অনুরোধ করেন মন্ত্রী। জেলেদের জন্য বরাদ্দ খাদ্য ও আর্থিক সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করা হবে বলেও জানান তিনি। উৎপাদন বাড়াতে পারলে দাম কমে ইলিশ মাছ সাধারণ মানুষের নাগালে চলে আসবে বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আপনাদের সহযোগিতা আমরা উৎপাদনটার ব্যাপারে খুব বেশি নজর দিতে হবে। উৎপাদন বাড়লে সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লেই দাম কন্ট্রোল হবে। ভারতে যখন পূজা হয় এই ধরনের, ওনারাও বাঙালি, স্বাভাবিক। আপনার যেমন ইলিশের প্রতি একটা দুর্বলতা আছে, একই বাঙালি তো, একই জিন, তো ওনারও একটা দুর্বলতা আছে। ওইটা সৌজন্যমূলক, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু মাল যায়, ওইটা ওই রকম কোনো রপ্তানি না। এই সাবজেক্টটা যদি পাঠায় এটা হেড অফ গভর্নমেন্টের। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তলিয়ে গেছে 7,000 হেক্টর ফসলি জমি। আর হবিগঞ্জের বিভিন্ন হাওরে
বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 500 হেক্টর জমি। হঠাৎ এই দুর্যোগে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল হাশিম দেখার হাওরের 24 বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। 15 দিন পরে ধান কেটে গোলায় তোলার কথা ছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ক্ষেত। কয়েক আল মনে করেন আমরা নষ্ট হয়ে গেছে, এই সব তুলে গেছে। কোনো জায়গার মাঝে মনে করি যে গলা পানি কাটা সম্ভব না। একই অবস্থা সদর উপজেলা, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার 10টি হাওরের কয়েক হাজার কৃষকের। স্থানীয়রা জানান 1959 সালে হাওরে 1760 কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়। সেই বাঁধকে মূল ভিত্তি করে এত বছর কাজ চালিয়ে আসছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাঁধটি বিজ্ঞানসম্মত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের, আর এই কারণেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আশা ওরা বান আছে না, এই বান্ডার লাগি, এই বান্ডার যদি সুইচ তো বা এই লাভার মানে তো ঠিক আছে। এছাড়া ইসলামপুর গ্রামের পাশে শিয়ালমারা খালে $1.5 কোটি টাকা ব্যয় নির্মিত 8 কপাটের রেগুলেটর পানি নিষ্কাশনের ও সংরক্ষণের কাজে লাগেনিও বলে অভিযোগ কৃষকদের। এইখানে যদি সুইচ গেট না হয় তাহলে আমরা আর এই মানে শিয়ালমারা হাওর বা এই জাওয়ার হাওর এই কোনো হাওরই আর বাঁচবে না। হাওরগুলোর ভিতরে যে বিলগুলো রয়েছে সেগুলোকে খনন করে দিতে হবে। পাশাপাশি যে নদী, যে খাল এবং যে নদীগুলো রয়েছে সেগুলো খনন করতে হবে, এবং এগুলো যদি খনন করতে পারি তাহলে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ে আসা হবে। এদিকে হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরের বাঁধ উপচে অন্তত 500 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। পরে স্থানীয় কৃষকরা রাতভর পরিশ্রম করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করেন। হুগলি বন সহ আরো বিভিন্ন বন আছে, এগুলা জমিন সব ডুবে গেছে। ধানটা হইলে থেকে আমরা মানুষের একটা আয় করি, খাই, এটা আমরা পারতেছি না। মন্দরি কোনো বাদ নাই, এই জন্য আমাদের ক্ষেতগুলা জমিগুলা তলিয়ে যাইতেছে। দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তানজিল হাসনাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত আরও এক বাংলাদেশের মরদেহ আনা হলো দেশে। এ নিয়ে নিহতদের মধ্যে 5 জনের মরদেহ এলো। বিমানবন্দরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার চেষ্টা করছে সরকার। 20 বছর বয়সে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সৌদি আরবে। 15 বছরের প্রবাস জীবনের একটাই লক্ষ্য, পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আব্দুল্লাহ আল মামুন দেশে ফিরলেন লাশ হয়ে। আমার ছেলেরা আনতে গেল, দোয়া করুন যে আপনারা আমাদের এইটা হলো সবচেয়ে বড়। ঈদের পরেই আসার কথা ছিল, সে আইসা একটা ইটের ঘর দেওয়ার কথা ছিল, সে আসতে চাইছিল, কিন্তু তার আর ভাগ্যে আসা হলো না। গত 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খার্জ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। শরীরের প্রায় 80% পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হয় আব্দুল্লাহ আল মামুনের মরদেহ। বিমানবন্দরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তার দাফন কার্যে এবং নগদ 25,000 টাকা এবং নগদ অর্থ আবার 50,000 টাকা এবং আর্থিক সাহায্য 3 লক্ষ টাকা আমরা তার পরিবারের সদস্যের কাছে আমরা এখন হস্তান্তর করব। মন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে সরকার। দেশটিতে জনশক্তি রপ্তানি সিন্ডিকেট মুক্ত রাখার কথাও জানান তিনি। আমরা কোনো সিন্ডিকেট বলি না, আমরা সবসময় ওপেন টু অল রাখার চেষ্টা করি। আমরা যাচ্ছি, বিষয়টা আমরা আলোচনা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত 5 জনের মরদেহ দেশে এসেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে অন্য দেশকে টেক্কা দিয়ে রেকর্ড পরিমাণ এলপিজি, এলএনজি ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। শুধু মার্চেই 42টি জাহাজে 6,000 কোটি টাকার এলপিজি, এলএনজি ও জ্বালানি তেল কেনা হয়েছে। তবে হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে দেশ। শাখাতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ইয়াং জ্যাংহি নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেল খালাস করে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে বার্তিং নিল মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ সাংগ্যাংফা জিয়ান নামে আরেকটি জাহাজ। এইভাবে মার্চ মাসে একের পর এক জ্বালানি নিয়ে ভেড়া 42টি জাহাজের মধ্যে 38টি খালাস শেষে ফিরে গেছে। যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তবে জ্বালানি আমদানি নিয়ে চমক ওঠার মতো তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বিশেষ করে যুদ্ধ আক্রান্ত মার্চ মাসে 4,490 কোটি টাকা মূল্যের 5,71,000 মেট্রিক টন পরিশোধিত ডিজেল, বেজ অয়েল, জেট ফুয়েল আমদানি করেছে বাংলাদেশ, যা 2025 সালের মার্চ মাসের তুলনায় 1,24,000 মেট্রিক টন বেশি। একইভাবে এক মাসে 603 কোটি টাকা মূল্যের 75,000 মেট্রিক টন এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে। পরিশোধিত তেল, রিফাইন অয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন 28%-এর মতো বেশি এসেছে এবং ক্রুড অয়েল কিছুটা কম এসেছে। তবে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় ধস নেমেছে ক্রুড অয়েল আমদানিতে। গত বছরের মার্চ মাসে 2,987 কোটি টাকা মূল্যে 3,32,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি হলেও এবার মার্চে তা হয়েছে 598 কোটি টাকা মূল্যের মাত্র 65,534 মেট্রিক টন। এর মধ্যে হরমুজ প্রণালীতে আটকে আছে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। আমরা তো মিডল ইস্ট নির্ভর দেশ, আমরা ওইখান থেকে আমাদের জ্বালানিগুলো সব নিয়ে আসি। সো আমাদের আসলে অন্যান্য দেশও এক্সপ্লোর করা উচিত। অবশ্যই সরকার আপৎকালীন হিসাবে সৌদি আরব এবং কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন করে ডিজেল ও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্য সংঘাতে বাণিজ্যিক ব্যয় বেড়ে যাওয়ায় রফতানি উন্নয়ন তহবিল ইডিএফ $5 বিলিয়ন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে গভর্নরের সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানান। একই সঙ্গে ডলারের দাম স্থিতিশীল রাখতে ও ঋণপত্র খোলায় সুদের হার 5% নির্ধারণ ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব তাদের। রপ্তানিতে টালমাটাল অবস্থা, জ্বালানি নিয়ে উদ্বেগ, ডলারের দর, এমন সব উদ্বেগ মাথায় নিয়ে সোমবার সকালে এফবিসিসিআই ও ডিসিসিআই সহ ব্যবসায়ী সংগঠনের প্রায় 2 ডজন নেতা প্রথমবারের মতো গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাতে আসেন বাংলাদেশ ব্যাংকে। কোভিড পরবর্তী সময়ে 2020 সালে রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফের আকার ছিল $7 বিলিয়ন। আইএমএফের পরামর্শে শেষ পর্যন্ত তা দাঁড়ায় $2.5 বিলিয়ন। তবে চলমান যুদ্ধাবস্থায় আবারও বেড়েছে উৎপাদন ও কাঁচামাল খরচ। ফলে নীতি সুদের হার পুনর্বিবেচনার সাথে ইডিএফের আকার বাড়িয়ে $5 বিলিয়ন করার সুপারিশ করেন ব্যবসায়ীরা। এছাড়া ঋণপত্র খোলায় সুদের হার 5%, পরিশোধের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের যে ব্যবসায়ীরা এই ক্রান্তিক সময়ে তারা যে এক্সপোর্ট করছে, তাদেরকে যদি আপনি উৎসাহিত না করেন, তাদেরকে আপনি যদি প্রণোদনা না দেন, তাহলে তো যে এখন ক্রাইসিস মোমেন্ট এটা বেশি দরকার। আমরা ইডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা $2.5 বিলিয়ন আছে এটাকে $5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। সুদের হার কমানোর কথা বলছি। বৈঠকে পর্যাপ্ত ডলার থাকায় ডলারের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর। এছাড়া ইডিএফ বাড়ানোর ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক। যদি আমাদের রিজার্ভের পরিমাণটা একটা সাউন্ড স্টেজে আমরা নিয়ে যাই, তাহলে আমরা ইডিএফ ফান্ডে অনেক বেশি ব্যবহার করা যাবে। তবে এটা বাংলাদেশ ব্যাংক পজিটিভলি চিন্তা ভাবনা করছেন যে আমরা এটা হয়তো সামনের দিকে আরেকটু বাড়িয়ে ব্যবসায়ীদের এই ইডিএফ সুবিধাটা দেওয়া যাবে। গভর্নরের সাথে বৈঠকে একক গ্রাহক ঋণ সীমা বাড়ানো, সুদের হার শিথিলতার প্রস্তাব ব্যবসায়ীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। কোনো মূল্যেই হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। এদিকে তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 4 ইসরায়েলি। পাল্টা হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ নিহত হয়েছেন 34 জন। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাতভর শহরের 10টির বেশি স্থানে আঘাত হানে ব্যালিস্টিক মিসাইল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের মধ্যাঞ্চল ও রাজধানী তেল আবিবেও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। হামলায় পেতাহ তিফকা, গুশদান ও বনিব্রাক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় স্থানীয়দের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তেহরানের পাল্টা আঘাতের মধ্যেও ইরানে আগ্রাসন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের কয়েকটি স্থানে বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, মার্কিন ও নেতানিয়াহু বাহিনীর অভিযানে মসজিদ সহ 50টির বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি বর্বরতা, এতে কয়েকজন নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু সহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আগের অবস্থায় আর কখনোই ফিরবে না। বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে চালানো অভিযানেও মার্কিন সেনারা কার্যত পরাজিত হয়েছে বলেও দাবি আইআরজিসির। ট্রাম্প নিজেই যুদ্ধ শুরু করেছিলেন। মার্কিন সেনাবাহিনীর অদক্ষ ও কাপুরুষ জেনারেলরা উপলব্ধি করেছেন কোনো আগ্রাসন, স্থল অভিযান ইরানে সম্ভব না। চরম ও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ দলকে সংবর্ধনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেক সদস্যকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে 1 লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্রীড়া কার্ড পেয়েছেন ফুটবলাররা। এদিকে সাফের শিরোপা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিতে চান ফুটবলাররা। সরকার থেকে সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত তারা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে ছাদ খোলা বাসে বিরচিত সংবর্ধনা পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। দেশের জন্য গৌরব বয়ে আনায় এবার সাফ জয়ী খেলোয়াড়দের সম্মানিত করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে মিঠু চৌধুরী, রোনান সুলিভানদের হাতে ক্রেস্ট ও ক্রীড়া কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের পক্ষ থেকে সাফ জয়ী দলের প্রত্যেক সদস্যকে দেওয়া হয় 1 লাখ টাকা করে অর্থ পুরস্কার। ক্রীড়া কার্ডের মাধ্যমে সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন অনূর্ধ্ব-20 সাফজয় দলের সদস্যরা। বয়সভিত্তিক সাফের এই শিরোপা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান অনূর্ধ্ব-20 দলের অধিনায়ক মিঠু চৌধুরী। নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। তো আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। ফুটবলারদের দাবি মেনে নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দ্রুতই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফুটবলাররা সাফ জয়ের আনন্দ ভাগ করে নেবেন বলে জানান তিনি। সেই সঙ্গে ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের সেই ট্রফি দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। সাফ জয়ের পর এবার লাল সবুজ যুবাদের লক্ষ্য অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল মঞ্চে অংশ নেওয়া। সেই লক্ষ্যে মাসব্যাপী অনুশীলন ক্যাম্প চালানোর কথা জানান বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। এশিয়ান কাপের জন্য ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছি এবং সেখানে হয়তো যারা আজকে আছেন এরাও থাকবেন, আরও নতুন ক্রীড়াবিদ সম্পৃক্ত হবেন। এদিকে রোনান ডেকলান ইব্রাহিমের পর এশিয়ান কাপ বাছাই আরও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হবে বলে জানায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন, 1300-র বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণে কমিটি। অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাইয়ে জোর। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। এবং হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু। 24 ঘন্টায় ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকের। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।